আমরা বলেছি এই যে 5% এটা এই মুহূর্তে বাংলাদেশের তরুণ সমাজে একটা স্টুডেন্ট পালস। আমরা অনলাইন একটি জরিপ করেছিলাম, 5% দিয়েছিলাম, এটাতে সবচেয়ে বেশি ভোট পড়েছে, 10%-এর সেকেন্ড হাইয়েস্ট ভোট পড়েছে। আমরা একটু আগে যখন আমি বলেছি, আমি কিন্তু বলেছি যে এখানে বিভিন্ন স্টেক হোল্ডার থাকবে, অংশীজন থাকবে এবং পরিসংখ্যানের রিসার্চের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যা। আমরা কখনোই বলিনি 5% করতেই হবে। আমরা বলেছি আপনারা একটি পরিসংখ্যান দেখান, স্টুডেন্ট অপিনিয়ন, স্টুডেন্ট অপিনিয়ন। এবং এটা কিভাবে আমরা বলি, এই মুহূর্তে বাংলাদেশের প্রতিবন্ধী জনসংখ্যা মোট জনসংখ্যা 2%। আবার আমরা যদি উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী দেখি 1%, মুক্তিযোদ্ধা পরিবারের জনসংখ্যা যদি দেখি 2%। আমি যদি 5% জনসংখ্যার জন্য 5% সিট ফিক্সড করি, ইটসেলফ এটা একটা কোটা, কারণ তারা এতটুকু নাও পেতে পারতো। আমরা যদি মনে করি যে প্রিভিলেজ সাধারণ একজন মানুষের তুলনায় ডাবল করব, ওকে ফাইন, আপনি পরিসংখ্যান এনে দেখান যে 10% যৌক্তিক, আমরা মেনে নিব। আমরা এতটা অবুঝ না, কিন্তু আপনার সেটা আমাদেরকে দেখাতে হবে। এক, দ্বিতীয়ত যে কথা, নারীর পার্সেন্টেজ কত বাংলাদেশে? স্যার বলছি, বর্তমানে নারী পার্সেন্টেজ 10, কিন্তু না নারীর সংখ্যা কত? নারীর সংখ্যা বর্তমানে 50%-এরও বেশি। আমরা যদি অনুপাত দেখি, আমাদের প্রবলেম হচ্ছে কি, আমরা যখন আলোচনা করি তখন স্ট্যাটিস্টিক্যাল আলোচনা এবং অন্যান্য আলোচনা সব হলো যে ওই যে আছে আমাদের জার্নালিজমের টিচার, আমাদের হলো মনটা পড়ে থাকে বায়াস আলোচনায়। তো আপনি তিনটা গোষ্ঠীর কথা বললেন যে হ্যাঁ আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের জন্য 1% কম হলেও চলবে, আমাদের প্রতিবন্ধী তাদের জন্য 0.5% হলেও চলবে। ভেরি গুড, মানে এগুলো নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু নারী, যে দেশের নারী হলো 50% যারা 10%ও চাকরিতে নাই, তাদের কোটা কত হবে সেটা তো আপনার আলোচনাই করেন না, ওটা পুরোপুরি বাদ। আপনি নারীদেরকে একদম বাদ দিচ্ছেন, কেননা আপনাদের সাথে কিছু শিক্ষার্থী আছেন যারা ওই যে এটাকে বলে যে একসাথে থাকার জন্য যখন বিবৃতি দেয় তখন বলে যে আমি নারীর কোনো কোটা চাই না। উনি তো সকল নারীকে রিপ্রেজেন্ট করে না। বাংলাদেশের 9 কোটি নারী আছে, সেই নারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যিনি মিডিয়ার সামনে বক্তব্য দেন, শি ডাজ নট রিপ্রেজেন্ট অল দি লেডিস অফ দিস কান্ট্রি। আমাদের অনেক নারী আছে যারা বিধবা আছেন, যাদের বাবা নাই, মা মারা গেছেন, যাদের একেবারে অনগ্রসর, পরিবারের ইনকাম করে খেতে হয়, গার্মেন্টস চলতো না যদি নারী না থাকতো। নারীদের প্রসঙ্গ কেন নেই আলোচনায়? কথাটি আসলে যে কথাটি বলা হচ্ছে, আমি শতভাগ একমত যে অসংখ্য নারী রয়েছে যারা সুবিধা বঞ্চিত, কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বড় কথা, যখন এই ফাইটটি হয় তখন কিন্তু ফাইটটি শুধু সুবিধা বঞ্চিত নারীদের মধ্যে হয় না, এই ফাইটটি হয় ঢাকা শহরের সবচেয়ে ভালো সুবিধা পেয়ে যে নারীটি রয়েছে তার সাথে হয়। তাহলে আলটিমেটলি ওই জায়গাটিতেও কিন্তু নারীরা এগিয়ে যায়। আবার আমরা বলছি যে আমরা নারীদের মধ্যে যে বৈষম্য সেটি দূর করেছি। আপনি লক্ষ্য করুন, আপনি এই মেসেজটা স্বাধীনতার 53 বছর বয়সে যখন নারীর ক্ষমতায়নের কথা বলছেন, স্মার্ট বাংলাদেশের কথা বলছেন, তখন দিচ্ছেন যখন দেখা যায় এই কথাটি বলার মাধ্যমে আপনি নারীদেরকে অনগ্রসরের কাতারে ফেলছেন, তখন নারীরা তাদের আত্মসম্মানের জায়গায় আঘাত অনুভব করে, হীনমন্যতার জায়গায় আঘাত অনুভব করে। ইউনিভার্সিটির কতিপয় শিক্ষার্থী নারী তারা এইসব কথা বলে। এই বাংলাদেশকে চিনতে হবে। আমি ঢাকা ইউনিভার্সিটি ইজ নট বাংলাদেশ, রাজশাহী ইউনিভার্সিটি ইজ নট বাংলাদেশ। বাংলাদেশ মানে হলো টেকনাফ থেকে তেঁতুলিয়া। আমাদের বঞ্চিত যে নারী আছে, এবং ওই একটা জিনিস এখানে আমি উল্লেখ করে রাখি, পরে আর আমি আসতে চাই না, এই যে কোটাটা করা হয় এটা আমাকে বুঝতে হবে যে এই কোটাটা কিন্তু এরকম না যে সমস্ত মেধাবী বাদ দিয়ে আমি প্রথম থেকে ঠিক করে নিলাম। না, আমার 100টা পদ আছে, 50টা পদ আমি অলরেডি 56টা এটা ঠিক করলাম, ওইখানে অন্যরা অ্যাপ্লাই করতে পারবে না। সকলকে অ্যাপ্লাই করতে হবে, সকলকে প্রিলিমিনারি দিতে হবে, প্রিলিমিনারি পাস করতে হবে, তারপরে রিটেন দিবে, রিটেনে পাস করতে হবে, তারপরে ভাইভাতে যাবে। এবং নাম্বারটা হচ্ছে যে আমরা যদি এমনি হিসাব করি যে সে 8 লক্ষ 10 লক্ষ লোক পরীক্ষা দিল, তারপরে ভাইভাতে 1:5 যদি আমরা করি তাহলে 5000 মানুষ ভাইপাতে যাবে। ওই 8 লক্ষতে কিন্তু বাছাই করা 5000 মানুষ যাচ্ছে, এবং ভাইপাতেও কিন্তু কোটা হচ্ছে না, ভাইপাতেও পাস করতে হবে, তার একটা মিনিমাম মার্কস আছে। বিসিএস পরীক্ষায় যে কোনো সাবজেক্টে 45-এর নিচে মার্কস পেলে ওই পেপার ক্র্যাশ হবে এবং তার পুরো পরীক্ষা ওই জায়গাতে যে কোটা যখন ইমপ্লিমেন্ট করা হয়, অবশ্যই আমি একমত যে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে, কিন্তু যৌক্তিক সংস্কারের মানে এটা না যে এটাকে 5% 10%। অসংখ্য ধন্যবাদ।